সেবাশ্রয়, সেবার আশ্রয়। তো সেই সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একের পর এক অভিযোগ সামনে আসছে। আর সে সময় নিউজ 18 বাংলা এমন একজনের খোঁজ পেয়েছিল যে মানুষ গিয়েছিলেন সেবাশ্রয়ে চিকিৎসা করাতে। সেই চিকিৎসার এমন হাল হলো, তার একটা পা কেটে বাদ দিতে হলো। মালতী বিশ্বাস, কি হয়েছিল তার সঙ্গে? কেন চিকিৎসার এমন হাল হলো সেবাশ্রয়ে যে তার পাটা কেটে বাদ দিতে হলো? 2025 সালে ফেব্রুয়ারি মাসের কথা। সেই সময়তে মায়ের হাঁটু যন্ত্রণা ছিল, যেটা বয়স্ক বার্ধক্যতায় হাঁটু যন্ত্রণা হয়, ব্যথা হয়। তো যখন এমপি সাহেব তিনি সেবাশ্রয়, সেবাযুক্ত আশ্রয় এলাকাতে খুললেন, লোকাল কাউন্সিলর এবং তৃণমূলের জন নেতৃত্বগণরা তারা মাকে আশ্বাস দেয় যে আমাদের এখানে ভালো ভালো অর্থোপেডিক ডাক্তার আসছে, বিভিন্ন ডাক্তার আসছে, তুমি দেখাবে চলো। মা আমার বাড়ি থেকে মাত্র কয়েক মিনিট দূরে মহেশতলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে আলোকসংঘ ক্লাবে সেবাশ্রয় ক্যাম্প বসে। সেখানে মা যথারীতি ক্যাম্পে দেখাতে যায়। গিয়ে দেখে ডক্টর রয়েছেন, ঠিকই কথা, কিন্তু মোস্টবি 20, 22, 25 বছরের জুনিয়র ছেলেরা ডক্টর। মাকে ওষুধ দেওয়া হয়, 2 দিন খাওয়াতে বলে, খেতে বলে। দুর্ভাগ্য, সেই ওষুধ খাওয়ানোর পর মায়ের হাঁটুর যন্ত্রণা আরো কিঞ্চিত পরিমাণে বাড়তে থাকে। তা মা যখন দ্বিতীয়বার আবার ক্যাম্পে যায়, তখন মাকে মডেল ক্যাম্পে পাঠানো হয়। সেই মডেল ক্যাম্পে মা যাওয়ার পর সেখানে মাকে সর্বপ্রথম অর্থোপেডিক যখন ডাক্তার দেখেন, জগন্নাথ গুপ্তার কোন এক হসপিটালের ডক্টর, তিনি মাকে বলেন যে আপনি 1,20,000 টাকা দিতে পারবেন? মা হতবাক হয়ে যায়। এই এমপি সাহেব সেবাশ্রয় বলছেন, ফ্রিতে বলছেন, তাহলে এই ডক্টর কেন টাকা চাইছে? মা যখন রাগান্বিত হয়ে চেঁচামেচি করেন, তখন মাকে বলে তাহলে আপনি এক কাজ করেন, আপনি ওইখানে ওই ঘরের জুনিয়র ডক্টররা যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করেন এবং তারা আপনাকে সেবা দেবেন। তা সেই জুনিয়র ডক্টরদের কাছে যখন যোগাযোগ করতে বলেন, প্রসিডিউর অনুসারে মাকে এক্সরে করে আনতে বলেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা লিখে দেয় এবং ওষুধ দিয়ে দেয়। তো আমরা যথারীতি কি করি, তারপর দিনকে আমাদের লোকালে আরতি ডায়াগনস্টিক সেন্টার থেকে, রবীন্দ্রনাথ থানার বিসাইড, সেখান থেকে আমরা সমস্ত কিছু করে নিয়ে ওনাদের ওখানে যখন দেখা করতে যাই, সে তখন ওরা সঙ্গে সঙ্গে কি করে, রেফার টু এমআর বাঙ্গুর হসপিটাল করে দেয়। এবং এমআর বাঙ্গুর হসপিটালেতে যখন মাকে নিয়ে যাই দেখাতে, তখন কিন্তু সেই সময় এমপি অফিস থেকে আমাদেরকে বিভিন্ন ডক্টর কিংবা জানি না ওনার এমপি অফিস থেকে যোগাযোগ রেখেছিল, আপনি মডেল ক্যাম্পে ঠিকঠাক যাচ্ছেন তো, এমআর বাঙ্গুরে ঠিকঠাক যাচ্ছেন তো। কিন্তু যখন এমআর বাঙ্গুরেতে যাওয়া হলো, এই এমপি বাবুর যে প্রেসক্রিপশন, সেই ডক্টরদের সাইন, সেখানে কোনো রেজিস্ট্রেশন নেই, সেখানে কোনো তারিখ নেই। তার কারণ ভুয়ো ডক্টর। মানে সেবাশ্রয় থেকে যে প্রেসক্রিপশন আপনাদের দেওয়া হয়েছিল সেখানে কোনো ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার নেই, কোনো ডাক্তারের নামও নেই। কত তারিখে আপনি দেখিয়েছেন সেই তারিখও নেই প্রেসক্রিপশন। সেই এন্ট্রি ডেটটাই প্রথম দেওয়া হয়েছে, কিন্তু তারপর থেকে যে কন্টিনিউয়াস যে ট্রিটমেন্ট চলেছে, কোনো একটা দিনও ডেট নেই। এমনকি যখন রেফার করছে একটা গভর্নমেন্ট হসপিটালে, কিংবা যখন উনি বিভিন্ন ওষুধ লিখছে, ডাক্তারদের সই করে যে ডেট দেবে, রেজিস্ট্রেশন নাম্বার তো নেই, সাথে ওনাদের কোনো ডেটও দেওয়া থাকতো না। তার ফলে এমআর বাঙ্গুর যখন এই প্রেসক্রিপশন দিয়ে নিলাম, ওরা রাগান্বিত হয়ে বললেন যদি ট্রিটমেন্ট করতে হয় আপনারা ন্যাশনাল মেডিকেল কলেজে চলে যান, এই রেফারের উপরে আমরা ওনাকে কোনো ট্রিটমেন্ট করতে পারবো না, কারণ আমাদের কাছে এর সঠিক ট্রিটমেন্ট হবে না। ঠিক ওইখানেও একই, ওখানকার ডক্টররা বলে আমরা আপনার মাকে অবশ্যই চিকিৎসা করব, কিন্তু এই কাগজ আমরা দেখব না। তো যথারীতি ট্রিটমেন্ট চালু হয়। দুর্ভাগ্য আমাদের, অপারেশন থিয়েটারেতে মায়ের পা শিরা কেটে ফেলে ডক্টররা। তখন ওনারা অন্যান্য মেডিকেল বোর্ডকে অ্যাটাচ করেন, অন্যান্য মেডিকেল বোর্ডকে করে আমাকে নিয়ে মেডিকেলের মিটিং করেন যে মাকের অবস্থা আমাদের দুর্ভাগ্য, মিসআন্ডারস্ট্যান্ড হয়ে গেছে, এখন মাকে যদি বাঁচানো যায় একমাত্র পা অ্যাম্পুটেশন করতে হবে, আর নাহলে 10% চান্স আছে যে মাকে ফিরিয়ে আনা যাবে। তাহলে তখন কোনো ছেলে চাইবে না যে তার মা মৃত্যুশয্যায় যাক। আমরা তখন কি করি, ডাক্তারদের সাথে সহমত হয়ে ট্রিটমেন্ট চালু করি এবং ওই 5 ডে ট্রিটমেন্টের ডক্টররা নামেই সেবাশ্রয়, নামেই সরকারি হসপিটালের ট্রিটমেন্ট হয়েছিল মায়ের। 1,55,000 টাকার মতন মায়ের পিছনে খরচা করেছে 5 ডেতে। মায়ের সারা শরীর পছন্দ ধরে গিয়েছিল। সেই মুহূর্তে ওই যে 5 দিন ডিউরেশনে আমি এমপি সাহেবের অফিসে বারংবার গিয়েছি। যে এমপি সাহেবের আমতলা অফিস থেকে আমার সাথে যোগাযোগ করতো, যে এমপি সাহেবের যারা স্টাফ ছিল, কেউ ফোন ধরতো না, ব্যস্ত আছি, মডেল ক্যাম্পে ব্যস্ত আছি, এমপি সাহেবের মিটিংয়ে ব্যস্ত আছি। সবচেয়ে আমার বড় দুঃখ এবং অভিযোগ
যেটা এমপি সাহেবের কাছে আমি যতবার দেখা করতে গেছি নিজের চোখে দেখেছি এমপি সাহেবের রুমেতে চা খাচ্ছেন, কিন্তু তার পিএ অয়ন ঘোষ দস্তিদার সাথে সুমিত রায় কোনো দিনের জন্য কোনো সময়ের জন্য আমাকে দেখা করতে দেয়নি। আমি কিন্তু এই একটাই কথা বারংবার প্রত্যেক মিডিয়াকে আমি কিন্তু বলেছি। আর নিউজ 18 প্রথম থেকে যখন আমার লাইভে এসছেন, আমার মাকে যখন কভার করেছে, একটাই কথা আমি বারবার বলে চলেছি, এমপি সাহেব মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। কোনো সময়ের জন্য তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, কারণ তার পিয়েরা বলেছিল এটা একটা সামান্য ঘটনা। আমার মায়ের ঘটনাটাকে বলেছিল একটি সামান্য ঘটনা, আমরা দেখে নেব। আজকে হতবাক। আজকে যদি আমাদের অভিজিৎ বাবু অর্থাৎ বিজেপির যে অভিজিৎ দাস, তিনি আমাদেরকে যদি না সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, বিশেষ করে ধন্যবাদ দেবো প্রত্যেক মিডিয়া চ্যানেলকে, নিউজ 18কে তো আগে প্রথম ধন্যবাদ দেবো। তিনি প্রথম এসেছিলেন আমার ঘরেতে আমার মাকে লাইভ করতে। যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি তো পূরণ সম্ভব নয় কোনোভাবে। সম্ভব নয়। তো আপনি তো স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা আজকেই দেখা করেছি। কি বলছেন তিনি? স্বাস্থ্যমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন, তার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে নেব। তার কারণ আমি আজকে যখন স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম, মিডিয়াদেরকে প্রেস বিজ্ঞপ্তিতে আমি ঘোষণা করেছি যে এমপি সাহেবের কাছে যখন আমি যেতাম, আমার পকেট থেকে পেন, নিজের মোবাইল, এমনকি কোমরের বেল্ট পর্যন্ত খুলে নেওয়া হতো, তার সিকিউরিটি সিস্টেম ছিল। তিনি কিন্তু একটা সামান্য এমপি অভিষেক ব্যানার্জি, কিন্তু আজকে গেলাম একটা পূর্ণ মিনিস্টারের কাছে, তিনি এত নম্র ভদ্র মানুষ, তার কাছে কোনো নিয়মাবলী নেই। আমি আমার ফোন নিয়ে, আমার পেন নিয়ে, আমি বেল্ট পরে তার নিজের কক্ষেতে আমার সাথে বহুক্ষণ তিনি একটা মিনিস্টার হয়ে তিনি সমস্ত আমার দুঃখের কথা তিনি শুনলেন। তিনি সর্বপ্রথম মায়ের কাছে ক্ষমা প্রার্থী, তার কারণ মা আমারও, সৌম্যদীপ বিশ্বাসের মা, তিনিও বললেন যে উনি আমারও মা। আর তিনি বললেন যে সরকারেরই আমলে হোক না কেন, একটা সরকারি দুর্ঘটনাতে হয়েছে ঘটনাটা, তো সরকারের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী এবং মাকে আমার হয়ে ক্ষমা চাইবেন। আমি তো আপ্লুত হয়ে গেলাম ওনার ব্যবহার আচার আচরণতে, এবং উনি আমাকে আশ্বাস দিলেন, উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন। আজকে ওনার কাছে আমরা এসেছিলাম, সমস্ত কাগজপত্র উনি নথিপত্র নিলেন, উনি আশ্বাস দিলেন উনি সিএম এর সাথে কথোপকথন করবেন এবং এই জিনিসটা যাতে উপযুক্ত শাস্তি পায় যারা প্রত্যক্ষভাবে এই চিকিৎসার সঙ্গে যুক্ত, যারা ভুয়ো ডক্টররা এসেছিল সেই সেবাশ্রয় ক্যাম্পে বিনা পারমিশনে, যেখানে যেখানে সারা পশ্চিমবাংলা সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল, বিশেষ করে ডায়মন্ড হাবড়ার জুডিশিয়ানাতে, যাতে আর অদ্বিতীয় নাই সেবাশ্রয় ক্যাম্প হয়। আমার মায়ের মতন যেন অদ্বিতীয় আর মালতী বিশ্বাসের যেন পা না কাটা যায় এই ভুয়ো ডক্টরের চিকিৎসার জন্য। তাই আমি স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করেছি। একটু আগে আপনি আরেকটা কথা বলছিলেন যে আমরা তো জানি যে যিনি চিকিৎসা করাচ্ছেন তার সঙ্গে যিনি যান তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলার সুযোগ পান, কারণ যার চিকিৎসা হচ্ছে তিনি হয়তো সবসময় সব কথা শোনার বা বোঝার মতো পরিস্থিতিতে থাকেন না, সেই জন্যই তো সঙ্গে একজনের যাওয়া। তো আপনি সবসময় সঙ্গে গিয়েছেন আপনার মায়ের, আপনি কি সবসময় চিকিৎসকের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলেন? যখন লোকাল আলোকসংঘ ক্লাবে যাওয়া হয়েছিল, সেখানে যে জুনিয়র ডক্টররা ছিল সেখানে তারা কথা বলেছিল, কিন্তু যখনই মডেল ক্যাম্পে চলে যাই সেখানে ডক্টরদের একটা একটা করে চেম্বার ছিল, সেই চেম্বারে মাকেই একমাত্র প্রবেশ করিয়েছে, মাকেই মায়ের সাথে কথা বলা বলিয়েছে। আর সেই কথা মায়ের সঙ্গে পার্সোনাল বলেছে বলেই তবেই আজকে সেই জগন্নাথ গুপ্তার, সেই ডক্টরের, সেবাশ্রয় ডক্টরের, আমাদের এমপি অভিষেক ব্যানার্জির ডক্টরের সেই সাহস হয়েছিল, মা আপনি 1,20,000 টাকা দিতে পারবেন। এটাই ছিল আমাদের এমপি সাহেবের সেবাশ্রয় ক্যাম্প। আপনি কখনো প্রতিবাদ করেননি যে আপনি তো যিনি পেশেন্ট তার সঙ্গে আপনি গিয়েছেন, আপনার থাকার অধিকার নেই কেন? সেখানেতে যেহেতু মা মহিলা, আমি যেহেতু ছেলে, সেহেতু মাকে ওখানে আমাকে অ্যালাউ করেনি, এবং ওইখানেতে মাকে আলাদাভাবে ডাক্তার চেক আপ করবেন বলে, যদিও ডাক্তারবাবুদের সাথে নার্সরা, বা আদৌ তারা নার্স কিনা আমি জানি না, কিন্তু কোনো মহিলারা ওরকম অ্যাপ্রন পরে ড্রেস পরে থাকতো নার্স হিসাবে। যেখানে সেবার জন্য যাচ্ছেন, সেবাশ্রয়, আপনি তো যাচ্ছেন সেবা পাওয়ার জন্য। আজ ভাবুন একজন মানুষ, তার কোনো কিছুতেই আস্থা নেই, এই সেবাশ্রয়ে যারা চিকিৎসক তারা চিকিৎসক কিনা, যারা নার্স তারা নার্স কিনা, তাও তিনি এখন জোর দিয়ে বলতে পারছেন না, তার সন্দেহ হচ্ছে সবটাই ভুয়ো কিনা। আপনার এরকম পরিস্থিতি হলো কেন? আপনার মনের এরকম পরিস্থিতি হলো কেন? আপনার তো চিকিৎসকদের উপর থেকে, নার্সদের উপর থেকে ভরসাই উঠে গেছে। ভরসা তো উঠে যাবেই, তার কারণ যখন আমরা দেখতে পাচ্ছি শুধু কিন্তু মালতী বিশ্বাস অর্থাৎ আমার মায়ের পা কিন্তু কাটা যায়নি, হয়তো আমার মায়েরটা বৃহত্তর দুর্ঘটনা, বৃহত্তর ঘটনা, তাই আজকে প্রত্যেকটা মিডিয়া
পশ্চিমবাংলা মানুষের কাছে, বর্তমান সরকারের কাছে তুলে ধরেছে। কিন্তু আমার যদি একটু ফলো করা যায়, আপনারা যদি একটু গ্রামগঞ্জে চলে যান বা আমাদের মহেশতলা মিউনিসিপ্যালিটির আন্ডারে অন্যান্য পেশেন্টের কাছে চলে যান, কারো চোখ নষ্ট হয়ে গিয়েছে, যদি দেখেন ওষুধ খেয়েছে কোনো কার্যকরী হয়নি, উল্টে রিয়াকশন হয়ে তাদের মাথা যন্ত্রণা চালু হয়ে গেছে, কিংবা গায়ে বিভিন্ন জায়গায় র্যাশ বেরিয়েছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো প্রমাণ নেই, তাদের কাছে তাদের আমার ঠিকানা নেই, কিন্তু আমরা এগুলো কর্ণগোচরে শুনেছি। মানে কি মনে হয় যে কোনো চিকিৎসার ক্ষেত্রে বা যে কোনো নতুন কিছু আবিষ্কার করার ক্ষেত্রে কিছু গিনিপিগ দরকার হয়? সরাসরি মানুষের উপরে তো কোনো পরীক্ষা নিরীক্ষা হয় না, গিনিপিগ দরকার হয়। মানে সেবাশ্রয়ে আপনাদের গিনিপিগ হিসেবে ব্যবহার করা হয়েছিল? ডেফিনেটলি তাই। এটা ছিল ওনার রাজনৈতিক ক্যাম্প। এটা সেবাশ্রয়ের নাম করে যারা এসেছিল, যারা এসেছিল তারা এইখান থেকে রেফার করে তাদের নিজেদের, বিশেষ করে জগন্নাথ গুপ্তার মতন হসপিটালে পেশেন্টকে রেফার করে নিয়ে যাচ্ছিল। তার কারণ ওই জগন্নাথ গুপ্তা হসপিটালেতে গেলে পরে পেশেন্টের স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে সেইখানেতে মানুষকে ট্রিটমেন্ট করা হতো। মানুষকে ট্রিটমেন্ট করার সাথে সাথে তার যদি 1 টাকা বিল হতো, সেই বিলটা 1000 টাকা বিল হতো। আমি আপনাদের উদাহরণস্বরূপ বললাম। তাহলে বাকি 999 টাকাটা কোথায় যাবে? পার্টি ফান্ডে যাবে। এটাই ছিল তার মূল উদ্দেশ্য। স্বাস্থ্যমন্ত্রী আপনাদের সঙ্গে আছেন, এটাই আশ্বাসের জায়গা। রাজ্য সরকার পাশে আছেন, এটাই আশ্বাসের জায়গা। যে ক্ষতি হয়ে গিয়েছে সে ক্ষতি অপূরণীয়, কিন্তু এরপরেও দরকার হয় এগিয়ে চলার। জীবনে এগিয়ে চলতে গেলে টাকা ভীষণভাবে জরুরি একটু ভালো থাকা, আর সরকার পাশে আছে এই বিশ্বাসটুকু থাকা। সেই বিশ্বাসটুকু পেয়ে আজ ফিরছেন। সত্যি খুবই আনন্দিত, সেই বিশ্বাস আজকে আমরা পেয়েছি। তার কারণ আমাদের ডক্টর সারদত্ত মুখোপাধ্যায়, যিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি এত পরিমাণে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। তিনি সঙ্গে সঙ্গে মহেশতলা মিউনিসিপ্যালিটির ইও সাহেব যিনি রয়েছেন তাকে ফোনে যোগাযোগ করেছেন যে ইনি এখনো পর্যন্ত কেন প্রতিবন্ধী ভাতা পাচ্ছে না। সঙ্গে সঙ্গে উনি যোগাযোগ করেছেন। মহেশতলা মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ অফিসার তিনি কথা দিয়েছেন, পরশুদিনকে আমাকে ডেকে পাঠিয়েছেন যাতে ওনার ভাতা ইমিডিয়েটলি চালু হয়ে যায়। প্রথম। দ্বিতীয় কথা, উনি আশ্বাস দিয়েছেন যে প্রধানমন্ত্রী তহবিলেতে উনি যোগাযোগ করবেন, যতটা পারেন উনি আমাদের সঙ্গে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সাথে টোটাল কাগজপত্র উনি এ থেকে জেড সেবাশ্রয়ের প্রত্যেকটা পৃষ্ঠা, ন্যাশনাল মেডিকেল কলেজ, এমআর বাঙুর সমস্ত অ্যাম্পুটেশন সার্টিফিকেট, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, আমার মায়ের সমস্ত কাগজপত্র তিনি জমা নিয়েছেন। তিনি সিএম সাহেবের সাথে কথা বলে তিনি আমাদের সাথে এগিয়ে যাবেন এবং আমাদের সাথে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, তিনি আমাদের আশ্বাস দিয়েছেন।